গত মে মাসের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা ঘটে চলেছে সেটা একটা অবনমিত রাজনৈতিক সংস্কৃতিতেই ঘটে থাকে। আমরা দেখব প্রায় ৮০ জন বিধায়ক নিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সাধারণত বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি অত্যন্ত ব্যক্তিতান্ত্রিক এবং পরিবারতান্ত্রিক, সেটা আমরা বুঝি। এটা নিয়ে তার প্রতি তার দলের সদস্যদের বিধায়কদের অনেক ক্ষোভ ছিল। সেই ক্ষোভকে কাজে লাগিয়ে এবং ওপর থেকে কলকাঠি নেড়ে টাকা ক্ষমতা ব্যবহার করে আমরা দেখব যে বিজেপি সেই মমতা ব্যানার্জির যে পরিষদীয় দল ৮০ সদস্যের সেটা ভেঙে ফেলেছে এবং ৬০ জনেরও অধিক বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নামের একজনকে নেতা মেনে আলাদা একটা পরিষদীয় দল গঠন করেছেন এবং ঋতব্রতকেই নেতা হিসেবে নির্বাচন করেছেন। এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা করা হলো, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু খুব একটা সুবিধের লোক ভাবার অবকাশ নেই। তার কারণ আমরা দেখব ছাত্র জীবনে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন দিয়ে ছাত্র রাজনীতি শুরু করেছিলেন এবং ছাত্র রাজনীতিতে জাতীয় পর্যায়ের একটা নেতা ছিলেন। বাগ্মিতা রাজনৈতিক জ্ঞান বুদ্ধির কারণে অতি অল্প বয়সী সিপিআইএম তাকে রাজ্যসভায় মেম্বার করেছিল পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু নারী কেলেঙ্কারিজনিত ঘটনার কারণে পার্টি তাকে বহিষ্কার করে। বহিষ্কৃত হবার পর প্রাথমিক অবস্থায় তিনি বিজেপির আশ্রয়ে গিয়েছিলেন, তারপর মমতা ব্যানার্জির কাছে যান এবং মমতা ব্যানার্জির পার্টিতে যোগ দেন। মমতা ব্যানার্জি তাকে ফের রাজ্যসভার সদস্য করেন। সেই সদস্য পদ শেষ হবার পর এবারে উলুবেড়িয়া বিধানসভা থেকে তাকে জিতিয়ে আনেন। এহেন মমতা ব্যানার্জি, যিনি তাকে রাজ্যসভার সদস্য করলেন, বিধানসভার সদস্য করলেন, তার সাথে বেইমানি করে ঋতব্রত পরিষদীয় দলটা ভেঙে ফেললেন। এর প্রতিক্রিয়ায় মমতা ব্যানার্জিও তাকে পার্টি থেকে বহিষ্কার করে। অর্থাৎ তৃণমূলের অধিকাংশ বিধায়ক মিলে যাকে নেতা নির্বাচন করলেন, আমরা দেখব ব্যক্তি চরিত্রের দিক থেকেও তিনি সুবিধার লোক নন, আবার আমরা যাকে বলি যে রাজনৈতিক চরিত্র, সেই রাজনৈতিক চরিত্রের দিক থেকেও খুব একটা সুবিধার লোক নন। এই যে মমতা ব্যানার্জির পরিষদীয় দল ভেঙে গেল, এটা তার দলের কোনো মূল সাংগঠনিক কাঠামো এখনও ভাঙেনি, কিন্তু এটা ভাবাই যেতে পারে আদতে তার পার্টিটাই ভেঙে গেল এবং প্রথমবারের মতো ভাঙলো। প্রথমবার এই কারণে, এর আগেও তৃণমূল কংগ্রেস ছেড়ে আমরা দেখব যে অনেক নেতা চলে গেছেন, অন্য দলে গেছেন, এককভাবে গেছেন, কিন্তু এত সংখ্যক বিধায়ক নিয়ে বা এত সংখ্যক নেতা নিয়ে কখনো চলে যায়নি। সেই অর্থে প্রথমবারের মতোই ভাঙন। আবার আমরা যদি বিজেপির আগ্রাসী নীতি দেখি, মমতার বয়স দেখি এবং দলের মধ্যে শুধুমাত্র এই বিধায়করাই নয়, আরও অনেক সাংসদ, বড় নেতার যে তিনি সমালোচনার শিকার হচ্ছেন, সেই ব্যাপারটা দেখি, তাহলে এটা বলাই চলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভবিষ্যতে কিন্তু তৃণমূল কংগ্রেসকে আর সেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাকে বলে যে প্রাসঙ্গিক করা, সেই প্রাসঙ্গিক করা সম্ভব নয়। এই যে বিজেপি ওপর থেকে কলকাঠি নেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষদীয় দল ভাঙল, কমিউনিস্টরা অনেকে অবশ্য একে বিজেপির পার্ট হিসেবেই দেখছে। যেমন বিজেপি, তাদের এটারও দাবি বিজেপি ৯৮ সালে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই তৃণমূল কংগ্রেস তৈরি করিয়েছিল। আবার তারা সেই মমতার দলই ভাঙল যাতে কমিউনিস্টদের উত্থান না ঘটে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কিন্তু আমরা দেখব, আমরা যদি তার ব্যক্তিত্ব এবং রাজনৈতিক যে ইতিহাস, স্টাইলের দিকে দেখি, তার নেতৃত্বের যার ভেতর দিয়ে বিকাশ ঘটে, সেখানে কিন্তু মমতা ব্যানার্জিকে খুব একটা সচ্চরিত্র রাজনীতিবিদ হিসেবে ভাবার আমাদের অবকাশ নেই। রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যত দুটো বৈশিষ্ট্য আছে আমরা দেখব। একটা, প্রবলভাবে ক্ষমতার বিরোধিতা করা, আর নিজের নানা ধরনের পাগলামি, আজাইরা কথাবার্তা, বলচাল, অঙ্গভঙ্গি দিয়ে পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতিটাকে এমন স্তরে নিয়ে যাওয়া যে যেখানে কোনো ভদ্রলোকের পক্ষে কিংবা যিনি সুস্থভাবে রাজনীতি করতে চান তার পক্ষে রাজনীতি করা কোনোভাবেই সম্ভবপর নয়। মমতা ব্যানার্জি রাজনীতি শুরু করেছিলেন ৭০-এর দশকে। তিনি তখন দাপুটে যুব এবং ছাত্রনেত্রী। তারপর
তারপর আমরা জানি 1984 সালে যখন ইন্দিরা গান্ধী নিহত হলেন, তারপর যে লোকসভার নির্বাচন হলো সেটাকে বলা হয় একটা সহানুভূতির ভোট। অর্থাৎ ইন্দিরা গান্ধী মারা গেছে, সেই সহানুভূতি থেকে প্রবল পরিমাণে মানুষ কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছে। 400রও বেশি আসনে লোকসভায় জিতে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই সহানুভূতির নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে কমিউনিস্ট পার্টির খুবই ঝানু একজন পার্লামেন্টেরিয়ান সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। এবং নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা কিন্তু দেখি যে তার এক ধরনের রণংদেহী মূর্তি দেখা গেল। অর্থাৎ সার্বিকভাবে তিনি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বামফ্রন্টের যে সরকার ছিল সেই সরকারের বিরোধিতা করতে লাগলেন। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার বিরোধিতা করতে হয় বটে, কিন্তু তার মধ্যে একটা যুক্তি থাকতে হয়, নীতি থাকতে হয়, কার্যকারণ সূত্র থাকতে হয়। তো আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই এই যুক্তি, নীতি বা কার্যকারণের কোনো ধরনের তোয়াক্কা করেননি। তার ফলে তার এই যে রাজনৈতিক আন্দোলনগুলো, সেগুলোর ভেতরে ব্যাপক পরিমাণে অসততা আছে। বিনা কারণে রাস্তায় গিয়ে দাঁড়ানো, মিছিল করা, মিটিং করা, ধর্নায় বসা, এগুলো ছিল তার নিত্য অভ্যাস। এমনকি অনেককে নিয়ে গিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় তিনি আমরা দেখব যে ভাঙচুরও করেছিলেন। এহেন পরিস্থিতিতে 1993 সালের জুলাই মাসে তিনি পশ্চিমবঙ্গের সচিবালয়ে পুলিশ কর্তৃক আক্রান্ত হয়েছিলেন। তার হাত ভেঙেছিল, মাথা ফেটে গিয়েছিল, কোমরে আঘাত পেয়েছিলেন। এটা মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনে একটা বিরাট পলিটিক্যাল পোস্টার হিসেবে দেখা দিল। এবং তখন বাংলার কংগ্রেসের যারা বড় বড় নেতা ছিলেন, প্রিয়রঞ্জন দাস মুন্সি, সোমেন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তাদের প্রায় সমকক্ষ নেতা ভাবতে লাগলেন। ফলে আভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব কিন্তু যুব কংগ্রেস নিয়ে বা বাংলার কংগ্রেস নিয়ে, সেই আভ্যন্তরীণ দ্বন্দ্ব তার ভেতরে দেখা দিল। এরই পরিপ্রেক্ষিতে কিছু কংগ্রেসের নেতা নিয়ে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নামক একটি দল গঠন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করলেন। তিনি দীর্ঘদিন মুসলিম ভোট পেয়ে এসেছেন, কিন্তু তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে দাবি করেন। আলাদা দল করার পর আমরা দেখব তিনি কিন্তু একা চললেন না। তার যে ধর্মনিরপেক্ষতার যে নীতি, সেটা জলাঞ্জলি দিয়ে অটল বিহারী যে বাজপেয়ীর যে সরকার ছিল, সেই বিজেপি সরকারে হিন্দুত্ববাদী একটা সরকারে তিনি যুক্ত হলেন এবং মন্ত্রী হয়ে নানা সুযোগ সুবিধা লুটতে লাগলেন। কিন্তু মমতা ব্যানার্জির একটা স্বভাব ছিল, তিনি কোনো বন্ধুকেও স্বস্তিতে রাখতেন না, শত্রুকেও স্বস্তিতে রাখতেন না। ফলে স্বভাবতই সরকারের মধ্যে তাকে নিয়ে ব্যাপক একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো। তিনি রাগ করে বসেন, আজ এটা করেন, কাল সেটা করেন, রাগ করে দিল্লি থেকে এসে কালীঘাটের বাড়িতে বসে থাকেন, একবার কোয়ালিশন ভেঙে দেন, আবার ফিরে আসেন। এই ধরনের একটা অস্বস্তিকর ব্যাপারের ভেতর দিয়ে আমরা কিন্তু দেখব যে বিজেপির সাথে তার যে রাজনৈতিক সম্পর্ক, সেই রাজনৈতিক সম্পর্কের কাল অতিক্রান্ত হয়েছে। এবং বাংলার বিজেপির তখনকার যারা নেতা ছিলেন, তপন শিকদার, তথাগত রায়, তাদের কথাবার্তা যদি আমরা শুনি, আমরা দেখব যে মমতা কোনো কথাই একটা কোয়ালিশনের অংশ হিসেবে তাদের সাথে কিন্তু রাখেননি। যে সিট দেবার কথা সেটা দিতেন না, যা ইচ্ছা তাই করতেন। এবং বিজেপির সাথে তার সম্পর্ক একেবারেই অবনমিত হবার পর আমরা দেখব 2009 সালের লোকসভা নির্বাচনে তিনি আবার ইউপিএ কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট ছিলেন সেই জোটে গেলেন। জোটে গিয়ে আবার রেলমন্ত্রী হলেন এবং রেলমন্ত্রী হয়ে নানান ধরনের সুযোগ সুবিধা নিলেন এবং বাংলাকে তোষণ করার জন্য এক ধরনের বিখ্যাত কুখ্যাত হলেন। সকল ধরনের ন্যায় অন্যায় উপেক্ষা করে বাংলাকে সুবিধা দিতে হবে, এটা তিনি বিশ্বাস করতেন। পশ্চিমবাংলার আরেকজন মনীষী রাজনীতিবিদ ছিলেন প্রণব মুখার্জি, যিনি অর্থমন্ত্রী ছিলেন। আমরা দেখব যে প্রণব মুখার্জিরা কিন্তু কখনো এই ধরনের নীতি নেননি যে আমি ওই প্রদেশের বলে অর্থমন্ত্রী হিসেবে সার্বিক অর্থ সাহায্য সকল নিয়ম নীতি তোয়াক্কা করে আমাকে পশ্চিমবঙ্গেই দিতে হবে। সেই কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে জনপ্রিয় হয়েছিলেন এবং কংগ্রেসকে নিয়ে কোয়ালিশন করে 2011 সালে ভোটে তিনি আমরা দেখব যে বামফ্রন্ট সরকারের পতন ঘটান। এটা ভোট একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পতন ঘটলেও এর যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন তার ভেতরে ব্যাপক অসততা আছে। আমরা জানি যে বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ টার্মের সরকারের সময় টাটারা ওখানে সিঙ্গুরে কারখানা করার কথা ছিল, এই কৃষি জমি দখল করা হচ্ছে, এই ধুয়ো তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ধর্নায় বসেছিলেন এবং বলেছিলেন যে পশ্চিমবঙ্গে শিল্প আসতে দেবেন না। এবং এই
ধর্নার মধ্যে একটা অসততা আছে, বিরাট একটা মঞ্চ করা হয়েছিল, ওই মঞ্চের পাশে একটা গ্রিন রুম ছিল। তার সে সময়ের যে ছায়াসঙ্গী ছিলেন সোনালী গুহ এবং তার দলের একজন বিধায়ক ছিলেন দীপক ঘোষ, তারা বইপত্র লিখেছেন এবং সাক্ষাৎকার দিয়েছেন। পরে তারা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনশনের নাম করে প্রায়শই সেই গ্রিন রুমের ভেতরে ঢুকে খাওয়া দাওয়া করতেন এবং তার বিছানায় যে বালিশ ছিল সেই বিছানার বালিশের নিচে নানা দামি দামি চকোলেট রাখতেন। তার ফলে অনশন করলে যেখানে মানুষের ওজন কমে যাবার কথা, সেখানে অনশনের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওজন আমরা দেখব বেড়ে গিয়েছিল। তাহলে এইটাকে ব্যবহার করে সেখানে কিন্তু তিনি তুলকালাম একটা পরিস্থিতি তৈরি করেছিলেন এবং তারপর সেখানে গুলি হলো, মানুষ নিহত হলো। সেই সিম্প্যাথি ব্যবহার করে 2011 সালে ভোটের মাধ্যমে তিনি সরকারের পতন ঘটালেন। তো যার এই যে ক্ষমতায় আসাটাই একটা অসৎ প্রক্রিয়ার ভেতর দিয়েছিল, ক্ষমতায় এসে তো তার থেকে কোনো সদাচরণ পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাশা করতে পারে এটা আমরা মনে করি না। আমরা দেখব যে ক্ষমতায় এসে আদতে লাল লাল রঙের বাড়িগুলো নীল করা ছাড়া পশ্চিমবঙ্গে কোনো ধরনের পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি। শিক্ষা ব্যবস্থা ধসে গিয়েছে। কলকাতার বাইরে সে বড় বড় যে কলেজগুলো আছে, সেটা মুর্শিদাবাদ কলেজের কথা বলি, কৃষ্ণনগর কলেজের কথা বলি, সেগুলোতে আমরা দেখব শত শত আসন ফাঁকা পড়ে আছে। তার কারণ ছাত্ররা তার সময়ে পড়ছে না। পড়বে কেন? চরম বেকারত্ব, এবং শুধু বেকারত্বই নয়, চাকরি বিক্রি হয় কোটি কোটি টাকায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিক্ষামন্ত্রী ছিলেন এবং তার দলের সেক্রেটারি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে, যেগুলো চাকরি দুর্নীতির টাকা। এবং চেয়ারে বসা একটা মন্ত্রীকে গ্রেপ্তার করে আমরা দেখব যে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং সমাজের এই যে বেকারত্ব এবং কর্মহীনতা, সে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না, উল্টো শিল্প বন্ধ হয়ে গেছে। সেগুলোকে ঢাকা দেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের ভাতার ব্যবস্থা করেছেন, বেকার ভাতা, বৃদ্ধাদের ভাতা, যুবতী ভাতা, বৃদ্ধদের ভাতা। তো একই পরিবারে যখন 5-6 জন লোক ভাতা পায়, তখন দেখা গেল ওই টাকাটা একত্র করে তাদের সংসার চলে। এর ফলে তারা কর্মবিমুখ হলো। অর্থাৎ সমাজের যে কোনো সমাজের অগ্রগামিতার জন্য যে একটা কর্মমুখর সংস্কৃতি থাকতে হয়, সেই সংস্কৃতিটা পশ্চিমবঙ্গে আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন আমলে নষ্ট হয়ে গেল। এই ব্যাপারগুলোর বাইরে তার আরেকটা বড় অপরাধ, সেটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থাকে অবনমিত করা। যেমন আমরা প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলাম, কেবলমাত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়, এইরকম আরও অনেক নেতা তিনি কংগ্রেস থেকে ব্যাপক পরিমাণে, সিপিএম থেকে ব্যাপক পরিমাণে এনে তার পার্টিতে এনেছিলেন। তাদেরকে বিভিন্ন বিধায়ক করেছিলেন, সাংসদ করেছিলেন, মন্ত্রী করেছিলেন। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, লোভ দিয়ে তিনি পুরো পশ্চিমবাংলার রাজনৈতিক চরিত্রটাকে আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করে দিয়েছেন। এবং শুধু এটাই নয়, বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া, আমরা জানি সেলিব্রিটিদের যে ফেম, সেই ফেমকে তিনি পলিটিক্সে ব্যবহার করতে চাইলেন। তাদেরকে এনে বিভিন্ন বিধায়ক পদে দাঁড় করাতেন, সাংসদ পদে দাঁড় করাতেন। তারা তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে জিতে আসতো বদলে, কিন্তু তারকারা তো সাধারণত রাজনৈতিক জ্ঞান সম্পন্ন হয় না যে পার্লামেন্টে তারা সেই ধরনের ভূমিকা রাখতে পারবে। ফলে আমরা দেখব যে পশ্চিমবাংলার এমপিদের সে নিজেদের বিধানসভাতেই হোক বা দিল্লির যে সংসদ আছে সেই সংসদেই হোক, তাদের যে বক্তৃতার একটা ঐতিহ্য ছিল, সেটা রাজ্যসভায় ভূপেশ গুপ্ত, লোকসভায় হীরেন মুখার্জি, গীতা মুখার্জি, ইন্দ্রজিৎ গুপ্ত, সোমনাথ চট্টোপাধ্যায়, সেই যে জায়গাগুলো ছিল সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেল এই সেলিব্রিটিদের ভিড়ে। এবং এটা নিজে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, অর্থাৎ বিরাজনীতি করে দিলেন। আজ যখন তার দল ভাঙছে, তার এই তারকাদের কিন্তু আমরা তার পাশে দেখতে পাচ্ছি না। এই যে বিরাজনীতিকীকরণ, সেটা শুধু তিনি রাজনৈতিক সংস্কৃতিতেই করলেন না, তার দলের ভেতরেও করলেন। ফলে তার দল একটা অন্তঃশ্বাসশূন্য পাথর হয়ে উঠেছিল, যেটা বিজেপি বাইরে থেকে টোকা দিয়ে আমরা দেখব যে আজকে প্রায় ভেঙে ফেলেছে। এবং শুধুমাত্র সেটাই নয়, এই যে একটা সমাজ ধ্বংস করা, রাজনৈতিক সংস্কৃতিকে অবনমিত করা, তার বাইরে পশ্চিমবাংলার শিল্প, সাহিত্য, সিনেমার একটা বিরাট ঐতিহ্য ছিল, সেটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখব যে ধ্বংস করেছেন। একদিকে প্রচুর পরিমাণে তার দলদাস তারকাদের পার্টিতে এনেছেন, আর তার যারা বিরোধী তারকা ছিল তাদেরকে কোনো কাজ দিতেন না। যারা কমিউনিস্ট পার্টি করতো তারা কাজ পেত না, যারা বিজেপি করতো তারা কাজ পেত না। আমরা জানি কিছুদিন আগে অনিক দত্ত নামে একজন পরিচালক আত্মহত্যা করেছেন। অনিক দত্ত সত্যজিৎ রায়কে নিয়ে অপরাজিত নামের একটা সিনেমা তৈরি করেছিলেন। সেই সিনেমা নন্দনে দেখাতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস লোকেরা। ঠিক আছে, তারপরে
অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতারা আমরা দেখব সেখানে কাজ পায়নি মমতার এই সব দলদাসদের প্রতাপে। ফলে শিল্প সাহিত্যের জগৎকেও তিনি নষ্ট করেছেন এবং নিজে বিরাট একটা শিল্পীর ভেগ ধরেছেন। আমরা দেখব কথায় কথায় কবিতা লেখেন, ছবি আঁকেন, তার সেসব আজগুবি কবিতাকে আকাদেমি পুরস্কার দেখব যে ভূষিত করা হয়েছে। তিনি তুলি হাতে সব ছবি আঁকতে লাগলেন এবং ব্যবসায়ীরা কোটি কোটি টাকায় সেই সব ছবি কিনলো। সেই টাকা কোথায় গেল? তার দলীয় তহবিলে গেল। দলীয় তহবিলে যাওয়া মানে তার যে ভাইপো অভিষেক ব্যানার্জি, আদতে যাকে প্রতিষ্ঠা করার জন্য অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হয়ে গেছেন মমতা, এবং তার সমস্ত রাজনৈতিক জীবনটাই ধ্বংস হয়ে গেল, তার তহবিলে যেত, তাই না? এবার আমরা সেই আলোচনায় আসি। এই যে তার যে পার্টির পতনটা হলো, এর মূলে কিন্তু অভিষেক ব্যানার্জি অন্যতম দায়ী। মমতা ব্যানার্জি যেভাবে পার্টিটা তৈরি করেছিলেন, ক্ষমতা এবং টাকা তার একটা সিমেন্টিং ফ্যাক্টর ছিল। এবং আমরা দেখব যে তার সাথে দীনেশ ত্রিবেদী, মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, আরও অনেকেই ছিলেন যে যারা মমতা উত্তরকালে বা তখনই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবিদার হতে পারতেন। তার কারণ তারা দীর্ঘদিন ধরে কংগ্রেসের রাজনীতি করে এসেছেন, মমতার সঙ্গে রাজনীতি করে এসেছেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মমতা কিন্তু তৃণমূলের সেকেন্ড ম্যান করে তুললেন তার এই ভাইপো অভিষেক ব্যানার্জিকে, যাকে ডায়মন্ড হারবার থেকে জেতানো হলো, সংসদে নিয়ে যাওয়া হলো, এবং যার জীবনযাপন আদতে একটা রাজপুত্রের মতো, এবং পার্টির লোকেরা তার দেখা পেত না। অথচ তিনি নেতা, বড় বড় প্রবীণ নেতারা যারা 7-8 বারের এমপি, তারা অভিষেকের সাথে দেখা করার জন্য তার সেক্রেটারির কাছে লাইন দিতেন। তো এহেন একজন লোক কি করে পার্টি দেখবে? এর ফলে পার্টির মধ্যে ব্যাপক পরিমাণে ক্ষোভ তৈরি হলো। এবং এই যে বলা হচ্ছে পরিষদীয় দল ভেঙে গেল, নির্বাচনে পরাজয়ের দুদিন মাথায় মমতা যখন পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন, সেখানে তিনি বলেছিলেন সমস্ত এমপিকে দাঁড়িয়ে অভিষেককে স্যালুট করতে হবে। এটা অনেকের বুকে গিয়ে বেঁধে, কারণ আমাদের নেতা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক তো আমাদের নেতা নয়। তখনও কিন্তু সেটার প্রতিবাদ করে আমরা দেখব যে দলত্যাগের যে ব্যাপার, ব্যাপক পরিমাণে এই দলত্যাগের ব্যাপারটা ঘটলো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত, তার সম্পত্তি, তার বাড়ি গাড়ি নিয়ে ব্যাপক পরিমাণে প্রশ্ন আমরা দেখব যে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের রাজনৈতিক ইমেজ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এর মূলে অন্যতম একটি কারণ ছিল, সেটি হলো তিনি কুমারী ছিলেন, অবিবাহিত ছিলেন। তারপরে ভাবা গিয়েছিল তার পার্টিটা গণতান্ত্রিক হবে। ভারতের আঞ্চলিক পার্টিগুলোতে তো ব্যাপক পরিমাণে পরিবারতন্ত্র আছে। সেটা যদি আমরা তামিলনাড়ুর করুণানিধির দলের কথা বলি, সেটা যদি বিহারের লালু প্রসাদ নীতিশ কুমারের দলের কথা বলি, সেটা যদি আমরা তারপর উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবের দলের কথা বলি, সবখানে এই পরিবারতন্ত্র আছে। কিন্তু মমতা যেহেতু নিঃসন্তান ছিলেন, তখন ভাবা গিয়েছিল মমতার দলে এই পরিবারতন্ত্র থাকবে না, ফলে তার কর্মীরাই ভবিষ্যতে নেতা হয়ে উঠবেন। কিন্তু ভাইপোর প্রতি অন্ধ স্নেহ থেকে একটা অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসানোর ফলে দলের মধ্যে কিন্তু প্রবল পরিমাণে ক্ষোভ তৈরি হলো। এবং যেদিন এই বিধায়করা আমরা দেখব ঋতব্রতের নেতৃত্বে বিদ্রোহ করে চলে গেলেন, সেদিন বিকেলবেলাতেই মমতা ব্যানার্জি তার পার্টির সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন। তো এই হচ্ছে মমতা ব্যানার্জির রাজনৈতিক চরিত্র, এবং সামনে তার রাজনীতিতে উত্থানের কিন্তু সুযোগ আছে বলে আমার আর মনে হয় না। বিজেপি যে আগ্রাসী রাজনীতি শুরু করেছে, তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কোনো আসন থেকে আবার বিধায়ক বা লোকসভার সাংসদ হয়ে আসা খুব কঠিন ব্যাপার। এখন মমতা একটা কাজ করতে পারেন, দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট আছে, সেই ইন্ডিয়া জোটে গিয়ে তিনি এক ধরনের নেতৃত্বের দাবি করতে পারেন বা সেখানে মাতবরি করতে পারেন। সেইভাবে তিনি আমার মনে হয় এখন রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন। তার দল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার আর কোনো উপায় আছে বলে আমি মনে করি না। আরেকটা ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অনেক কিছুর জন্য দায়ী করছি বটে, এটা ঠিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা বিজেপি যেভাবে কলকাঠিনিরে ভেঙেছে, এটা তো একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া। একটা দলের নেতৃত্ব পরিবর্তন করতে হলে আমরা জানি যে সেখানে কাউন্সিলের প্রয়োজন হয়, কিংবা বিধানসভার যে পরিষদীয় দল আছে সেখানেও যদি নেতৃত্ব নির্ধারণ করতে হয়, তবে সেখানেও সবার মতামত নিতে হয়। সেগুলো সমস্ত কিছু আমরা দেখব যে উপেক্ষা করে এক ধরনের রাতারাতি এই দলটা বিজেপি ভেঙে ফেললো, এবং এটা তারা ভারতের সংস্কৃতিতে এই আগ্রাসী নীতি নিয়ে এসেছে।
এর পূর্বে আমরা দেখলাম মহারাষ্ট্রে তারা দুটি দল এইভাবে ভেঙেছে, একটা শারদ পাওয়ারের দল এনসিপি, আরেকটা আমরা জানি যে উদ্ধব ঠাকরের দল শিবসেনা, সেই দুটো দলও তারা এইভাবে ভেঙেছে। ঠিক একই প্রক্রিয়ায় মমতার দল ভাঙল। ফলে ভারতের রাজনীতিতে বিজেপি একটা বিরাট মাছ হয়ে উঠেছে এবং এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে ছোট মাছ ভেবে খেয়ে ফেলছে, যেটা ভারতে একটা ধ্রুপদী ফ্যাসিবাদ কায়েমের দিকে যাচ্ছে বলে আমার মনে হয়। ভারত এমন একটা রাষ্ট্র যেটা সম্পর্কে বলা হয় যে বহুত্বই ওর একত্ব, অর্থাৎ এখানে বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন জাতি আছে, বিভিন্ন সংস্কৃতি আছে, ঠিক একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক মতাদর্শ আছে। এগুলো মিলেই একটা অখণ্ড ভারতবর্ষ ছিল। আমরা দেখব যে বিজেপি সেই জায়গাটা একেবারে নষ্ট করে ফেলেছে, যার একটা চরম উদাহরণ এই মমতা ব্যানার্জির দল ভাঙা। এবং বিজেপি যেভাবে আগ্রাসী রাজনীতি করছে, মোদি একজন একনায়কে পরিণত হচ্ছেন এবং ফ্যাসিবাদ কায়েম করছেন, এটা ভারতের আভ্যন্তরীণ রাজনীতি এবং ভারতের বাইরে যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে তাদের কারোর জন্যই সুখকর হবে বলে আমি মনে করি না। তবে এটা সত্য, একদিন এই মোদির নেতৃত্বেই বলি, অমিত শাহর নেতৃত্বেই বলি বা যোগী আদিত্যনাথের নেতৃত্বেই বলি, এই যে বিজেপির প্রবল প্রতাপ দেখা দিচ্ছে, এটারও কিন্তু একদিন পতন ঘটবে এবং জনজাগরণের ফলই ঘটবে।